আজকে ছোট গল্প ক্লাস 12 সেমিস্টার 3। তো আজকে যে ছোট গল্পটি সেটি হচ্ছে আদরিণী। তো এই আদরিণী গল্প লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পে বলেছে প্রধানতম বৈশিষ্ট্য হলো বিশুদ্ধ কৌতুক রস, নিখাত বাৎস সারল্য, আকুণ্ঠ মানবপ্রীতি, প্রশস্ত মানবতাবোধ। মানবতাবোধ কথার অর্থ হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা। মানুষ শুধু মানুষকে ভালোবাসে না, অবলা জীব বা বোবা জীবকেও ভালোবাসে। এরকমই আজকের যে গল্পটি সেটি মানবতা, মানুষ যে একটি জীবের সঙ্গে যে সম্পর্ক গড়ে ওঠে সেটাই তিনি এখানে দেখিয়েছেন। যে মানুষ মানুষকে নয়, মানুষ অন্যান্য জীবের প্রতিও ভালোবাসা তৈরি হয়। তো তার গল্প পড়ে মনে হয় তিনি যেন পরিচিত জীবনের একটি পাতা ছিঁড়ে সেখানে জীবনকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে স্বতঃস্ফূর্ত এবং পরিমিতি বোধে তুলি দিয়ে এঁকে দিয়েছেন গল্পটি। তার অন্যতম বিখ্যাত ছোট গল্প আদরিণী মানুষ ও বোবা জন্তু হৃদয়ের সংস্পর্শে টানাপোড়েনের একটি জলচ্ছবি কেন, যা পড়তে পড়তে চোখের কোণে ভিজে ওঠে। এইরকমই একটি কাহিনী লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। জন্ম 1873 4 ফেব্রুয়ারি, পূর্ব বর্ধমান জেলার ধাত্রী গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জয়গোপাল মুখোপাধ্যায় এবং মায়ের নাম কাদম্বিনী দেবী। তাদের পৈতৃক ভিটে হুগলি জেলার খুরাব গ্রামে অবস্থিত। তো এই কাহিনী এই গল্পটিতে দেখা যায় প্রভাত কুমার মুখোপাধ্যায় আদরিণী গল্পে মানুষ ও জন্তুর মধ্যে যে অশ্রু জল, আপত স্নেহ, নিবিড় বাৎসল্য, নিটল কাহিনী একটি মানুষের সঙ্গে একটা জন্তুর নিটল কাহিনী তিনি তুলে ধরেছেন। তো এই গল্পে দেখা যায় তিনটি প্রধান চরিত্র। একটি হচ্ছে মোক্তার জয়রাম মুখোপাধ্যায়, আর দুজন যে প্রধান চরিত্র, একটা হচ্ছে নগেন ডাক্তার আর একটা হচ্ছে জুনিয়র উকিল কুঞ্জবিহারী। তো মোক্তার যিনি মামলা মোকদ্দমা দেখেন, তো একদিন জয়রাম মোক্তার গল্পের প্রথমে যেটা তিনি তুলে ধরেছেন যে জয়রাম মোক্তার এর একটু পরিচয় বলে দিই। বাংলাদেশ থেকে এসেছিল। কি থেকে বললাম? হ্যাঁ, কিছু ছিল না, সঙ্গে ছিল ক্যাম্বিসের ব্যাগ। কি বললাম? হ্যাঁ, আর একটা ঘটি নিয়ে এই কলকাতায় তিনি আসেন, দিয়ে শুরু করেন ব্যবসা মোক্তারি। তো সেখান থেকে আজকে তার দালান বাড়ি আছে, পুকুর আছে, কিছু জায়গা আছে, তারপর কিছু কোম্পানির কাগজপত্র আছে। তার ওর কিছু কি আছে, কোম্পানি আছে। তো আজকে জয়রাম মোক্তার তার বৈঠকখানায় হুঁকো টানছিলেন। কি টানছিলেন? হ্যাঁ, সেখানে এসে উপস্থিত হন নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী। কি বললাম? নগেন ডাক্তার আর কুঞ্জবিহারী। এই কুঞ্জবিহারী হচ্ছে জুনিয়র উকিল। তো পান চিবোতে চিবোতে জয়রাম মোক্তারের কাছে বলেন যে পীরগঞ্জে যে মেজবাবু রাজামশাই, তো এই রাজামশাই, পীরগঞ্জের রাজামশাই এর মেয়ের বিয়ে। তো যখন জয়রাম মুক্তার বারান্দায় বসে হুঁকো টানছিলেন, তো পান চিবোতে চিবোতে ডাক্তার নগেন বাবু এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী, এই কুঞ্জবিহারী জয়রাম মোক্তারের কাছে আসেন। কার কাছে বললাম? জয়রাম মোক্তার।
তো এসে বলেন যে পীরগঞ্জের মেজবাবু মেয়ের বিয়েতে তারা দুজন নিমন্ত্রিত, মানে ডাক্তারও নিমন্ত্রিত নগেন, আর কুঞ্জ বিহারী এও নিমন্ত্রিত, মানে রাজাবাবু তাদেরকে তার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেছে। তো তাই মোক্তার মহাশয় যখন আজকে তার বারান্দায় বা বৈঠকখানায় হুঁকো টানছিলেন, তো মোক্তার মশাইয়ের কাছে এসে জানতে চাইলেন যে আপনাকে কি পীরগঞ্জের রাজামশাই নিমন্ত্রণ করেছে তার মেয়ের বিয়েতে। তখন মোক্তার মশাই মানে জয়রাম মুখোপাধ্যায় জানান তার বন্ধুকে, মানে নগেনকে এবং কুঞ্জবিহারীকে, যে আমি তাদের মামলা মোকদ্দমা 20 বছর ধরে লড়েছি। কত বছর? 20 বছর। ওদের সম্পত্তি বিষয় আমি দেখেছি। তো 20 বছরের সম্পর্ক, তো আমাকে নেমন্তন্ন করবে না? অনেক আগে আমি কি পেয়েছি? নেমন্তন্ন পেয়েছি। তো এই বলে তিনি, এই জয়রাম মুক্তার অল্প কারণে তীব্র অভিমান হলেও হৃদয়খানি কুসুমের মতো কোমল। মানে এই জয়রাম মুক্তার যে লোকটি উপর থেকে একটু রুক্ষ দেখাবে, কি দেখাবে বললাম, হ্যাঁ, কিন্তু ভেতর থেকে একবারে ফুলের মতো কোমল তার মন। তো তিনি খুব পরোপকারী ছিলেন, মানে পরের উপকার করতে ভালোবাসতেন এবং সেন্টিমেন্টাল লোক ছিলেন। সেন্টিমেন্টাল কেমন? একটু ছোট জিনিসেই তার মনে কি লাগতো? আঘাত লাগতো। তো নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বললেন, আমরা যদি গরুর গাড়িতে যাই বিয়ে বাড়িতে, তাহলে 2 দিন যেতে 2 দিন কি আসতে, তো অনেকটা সময় চলে যাবে। তখন এই মোক্তার সাহেব জয়রাম মুখোপাধ্যায় বলেছিলেন যে আমি যদি একটা চিঠি লিখে দিই রাজামশাইকে, পীরগঞ্জের রাজামশাইকে, তাহলে হাতি বা ঘোড়া পাঠিয়ে দেবে। তো ওদের সামনেই চিঠি লিখলেন মোক্তার। কিন্তু বিয়ে যখন নেমন্তন্ন রক্ষা করতে যাবে, তো সেই রাজামশাই কোনো হাতি পাঠাননি বা ঘোড়াও পাঠাননি। তো এতে জয়রাম মুক্তার নিজেকে অপমানিত বোধ করেন, যে আমি নগেন ডাক্তারের সামনে, কুঞ্জ বিহারী আমার বন্ধু জুনিয়র উকিল, তাদের সামনে চিঠি লিখলাম আর হাতি পাঠালো না, তো তার না আত্মসম্মানে লাগে। তো জয়রাম মুক্তার পরিকল্পনা করে চলেছে, তো এইরকম হাতি আসবে, এখনো হাতি আসেনি। তো এবার এরা 3 জন বন্ধু, মুক্তার, নগেন, কুঞ্জবিহারী, একটা পরিকল্পনা করছে যে আমরা কিভাবে যাব, আমাদের কিভাবে অভ্যর্থনা করবে বিয়ে বাড়িতে, সেগুলো নিয়েই কি হচ্ছিল, আলোচনা হচ্ছিল। কিন্তু হাতি আর এলো না, মানে হাতি পাঠায়নি। এতে মুক্তার সাহেব মানে জয়রাম মুখোপাধ্যায় অপমানিত হন, এবং এই যে গ্রামের লোকের সামনে কথা দিয়েছিল আর হাতি পাঠায়নি, তো তার আত্মসম্মানে লাগে। তো এই একটা সময় আমি একটু আগে বললাম না প্রথমে, যে ক্যাম্বিসের ব্যাগ আর একটা ঘটি নিয়ে এখানে আগমন হয়েছিল, তার কিছুই ছিল না। তো 13 পয়সা দিয়ে 13 শিখেই একটা ব্যবসা, মানে বাসা ভাড়া নিয়ে তিনি মুক্তারি ব্যবসা শুরু করেন। বর্তমানে তার পাকা দালান, পুকুর, এমনকি বেশ কিছু কোম্পানির কাগজও তিনি কিনেছেন। তিনি ভিতরে কোমল প্রকৃতি হলেও বাইরে ছিলেন রুক্ষ। তো হাতি দিল না, এটা তার আত্মসম্মানে লাগলো। তো মোক্তার সাহেব বললেন, আমি যদি বিয়ে বাড়িতে যাই তাহলে হাতিতে চেপেই যাব, আর যদি না যাই তাহলে বিয়ে বাড়ি যাব না। এই বলে তিনি খোঁজ করতে 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 বীরপুরের উমাচরণ লাহিড়ির, হ্যাঁ, একটি মাদি হাতি ছিল, খোঁজ পেল। বীরপুরে উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি ছিল। তো ওটাকে চড়া দামে, মানে 2000 টাকায় এই জয়রাম মুক্তার কিনে নিলেন বিয়ে বাড়ি যাবে বলে। তো কিনে নেওয়ার পরে পরদিন 7টায়, টাইমগুলো মনে রাখবি, পরের দিন 7টায় হস্তিনী এলো। এই হস্তিনীর নাম তিনি দিলেন আদরিনী। এই গল্পে, হ্যাঁ, বাস্তব প্রাণ কেন্দ্রীয় চরিত্র, মানে এই গল্পটাতে বাস্তব কেন্দ্রীয় চরিত্র যদি বলি তাহলে আদরিনী। তো আদরিনী বাড়িতে এলো। আসার পরে জয়রাম মুক্তার ছিলেন বিপত্নী, মানে এর বউ ছিল না, মারা গিয়েছিল। তো
এই জয়রাম মোক্তারের যে বড় বউ, মানে বড় ছেলে, মেজ ছেলে আর ছোট ছেলে, তো বড় ছেলে দুটোই, বা বড় ছেলে মেজ ছেলে বেকার, কিন্তু ওরা বিয়ে করেছে। ছোট ছেলে কলকাতায় পড়ে, পড়াশোনা করে। তো যখন হাতি এলো, তো বড় বউ হাতির পা ধুয়ে দিল, তারপর সিঁদুরের টিপ দিল, শঙ্খধ্বনি হলো, উলুধ্বনি হলো, মানে বরণ করে নিল। এরপরে শঙ্খধ্বনিতে আদরিনী বরণের পথ চলা, কলা, মাঙ্গল্য দ্রব্য, কলা গাছ, অন্যান্য গাছের ডাল দিয়ে তার ভোজনের ব্যবস্থা করা হলো। কার? আদরিনী। হ্যাঁ। তো প্রথমে বরণ, শঙ্খ, সিঁদুরের টিপ, উলুধ্বনি, পা ধুয়ে দেওয়া। তো এগুলো আদরিনীর পা ধুয়ে দিল, মানে হাতিটি। তারপরে ওকে খাওয়ার দিল, চাল, কলা, মাঙ্গল্য দ্রব্য, কলা গাছ, অন্যান্য গাছের ডাল। নিমন্ত্রণ রক্ষা করার পরদিনই এবার ওই হাতি চড়ে চলে গেলেন বিয়ে বাড়ি। নিমন্ত্রণ রক্ষা করে আবার ফিরে এলেন। তার কিছুদিন পরে, তার পরের দিনই আবার চলে গেলেন সেই জমিদার বাড়িতে। কি বাড়িতে? কে? মুক্তার সাহেব। কেন? মানে জমিদার যে হাতি পাঠায়নি, তার মনের মধ্যে একটা কি ছিল? অভিমান ছিল। তো তার প্রতিশোধ নিতে তিনি তার পরের দিন হাতি নিয়ে চলে গিয়েছিলেন কোথায়? হ্যাঁ। তো জমিদারের বাড়িতে যান। যাওয়ার পরে তার প্রতিশোধ কি হয়? পূর্ণ হয়। যে গ্রামবাসীদের সামনে কথা দিয়েছিল হাতিতে যাব, তো রক্ষা হলো। সেই রাত্রে তার ভালো কি হয়েছিল? ঘুম হয়েছিল। তো আস্তে আস্তে অনেকদিন পর তার সুনিদ্রা হলো, মানে ভালো কি হলো? ঘুম হলো। এতদিন ঘুম আসছিল না। যে জমিদার বলেছিল হাতি পাঠাবে, কিন্তু কি পাঠায়নি। হ্যাঁ। তো এরপর বছর পাঁচেক, মানে 5 বছর ধরে হাতি ওর কাছে থাকলো। কার কাছে? কিন্তু আস্তে আস্তে না মোক্তার সাহেবের ইনকামটা কমে যাচ্ছে। কেন? যে এখন সবে নতুন ছেলে মেয়েরা, এই যে মোক্তারি, মানে উকিল ডিগ্রি কি করছে? লাভ করছে। এরা সব ইংরেজিতে কথা বলে। তো 5 বছর পর আস্তে আস্তে তার আয় উপার্জন কমতে থাকে। নতুন নিয়মে শিক্ষিত উকিল মোক্তার জেলা কোর্ট ভরে গিয়েছে। মানে ও তো জেলা কোর্টে যেত মোক্তারি করতে। তো এখন সব নতুন নতুন ছেলেমেয়েরা ওই জেলা কোর্টে কি হয়েছে? আগমন হয়েছে। তো ওরা ইংরেজিতে কথা বলে, আর মোক্তার কি পারে না? ইংরেজি। তো পদে পদে তাকে অপমানিত হতে হয়। তো এই জন্য এই মোক্তার সাহেব মনে করেন যে আমি কাজ কি দেব? ছেড়ে দেব। তো এইভাবে উপার্জন কমে গেল, কিন্তু ব্যয় কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। 3 পুত্র। তো 3 পুত্রের প্রথম 2 পুত্র বিয়ে করেছে। এরা বিয়ে করে বংশ বৃদ্ধি ছাড়া আর কিছু করেনি। মানে এদের কোনো কাজের কি নেই? ক্ষমতা নেই। তো তাদের তাদের যে খরচ, তাহলে কে চালাচ্ছে? মোক্তার সাহেব। কে চালাচ্ছে? জয়রাম মোক্তার। কেন? কি দুটো ছেলে কি মূর্খ? আবার বিয়ে করেছে, কিন্তু সংখ্যা বৃদ্ধি হচ্ছে। তো এইরকম একটা অবস্থা। আবার ছোট ছেলে কি করছে? কলকাতায় পড়ছে। তো মোক্তার সাহেব ভেবেছিল যে একটা সময় তার বড় ছেলে মেজ ছেলে কাজ পাবে। ছোট ছেলে পড়ছে, সে পড়া শেষ করলে একটা হয়তো কি পাবে? চাকরি পাবে। কিন্তু ছেলেটা একটা সময় ওই যেটা কলকাতায় পড়াশোনা করছিল সেটা ফেল করে। আর ফেল করলে তার চাকরির সম্ভাবনা কি যায়? কমে যায়। তো এইভাবে যখন ও ভেবেছিল যে আমার বর্তমান এখন বয়স হচ্ছে 60 বছর, এখন আমার নাম কীর্তন করার কথা। কি করা বললাম? কিন্তু এই যে বললাম যে ওই যে বিপদ যখন আসে কিনা, চারিদিক থেকে কি এসেছে? বিপদ এসেছে। এইরকম একটা অবস্থা। তো খুব কষ্ট করে সংসার চলে। ভেবেছিলেন জমা টাকা সুদে সংসার চালাবেন, কিন্তু তার হলো না। মূল্যবান, বলছে মূলধনে হাত পড়ে গেল। মানে যেখানে টাকাটা জমিয়ে রেখেছিল সেখান থেকে এবার কি করা হচ্ছে? খরচ করা হচ্ছে। তো এইভাবে অনেক দিন থেকেই বন্ধু বান্ধবরা ওকে বলেছিল, যখন তোর এইরকম অবস্থা, তো হাতির পিছনে প্রত্যেক দিন 30 থেকে 40 টাকা খরচ হয়। তো মোক্তারকে বলছে তার বন্ধু বান্ধবরা, তাহলে হাতিটাকে বিক্রি করে দাও। তো মোক্তার হাতিকে এত ভালোবাসতো যে তখন ওর বন্ধুদের বলেছিল
যে তোরাও তো তোদের নাতিপুতিকে প্রত্যেক দিন ভালো মন্দ খাওয়াস, তাহলে তোদের নাতিপুতি গুলোকে একে একে বিক্রি করে দে। তো তার বন্ধু বান্ধবরা এই কথা বললে এই কথা কি দেয়, উত্তর দেয়। এবার বুঝে নিতে হবে ও আদরিনীকে কত কি করতো ভালো। হ্যাঁ, কেন কি ওর কাছে মোটামুটি 5 বছর ধরে আদরিনী আছে। হ্যাঁ, এবার ইনকাম কমে গিয়েছে, আর তখন 30 থেকে 40 টাকা মানে অনেক টাকা। তো বন্ধু বান্ধবরা তাই বলেছিল যে বিক্রি করে দে। এটা কিন্তু বাস্তব সত্য কথা বলেছিল। কে? বন্ধুরা বাস্তব সত্য কথা বলেছিল যে তোমার যখন আয় কমে গিয়েছে, বড় ছেলে মেজো ছেলে কি করছে না, হ্যাঁ ছোট ছেলে ফেল করেছে, তার চাকরির আশা কি গিয়েছে, চলে। হ্যাঁ, তো তুমি এক কাজ করো, এই হাতিটাকে কি করে দাও, বিক্রি করে দাও। তখন মুক্তার সাহেব তাদেরকে ওই নাতিপুতির কি দিয়েছিল, উদাহরণ। হ্যাঁ, কিন্তু বল বন্ধু বান্ধবরা কি খারাপ কথা বলেছিল? বাস্তব সত্য কথাই বলেছিল, নিষ্ঠুর সত্য। তাই তিনি আদরিনীকে বলেছে ভাড়া দেয়া। ভাবেন যে আদরিনীকে ভাড়া দেবো, কি দেবো, হ্যাঁ, তো বিক্রি তো করবো না, ভাড়া দিব। তো পত্রিকায় দিল যে এখানে হাতি কি পাওয়া যায়, ভাড়া। হ্যাঁ, তো হাতি ভাড়া দিয়ে 15 থেকে 20 টাকার বেশি আয় হয় না। সংসারে রোগ শোক ওষুধপত্র খরচ লেগেই আছে। বড় বৌমা মেজ বৌমা দুজনে অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা মানে আরো দুটো জন্ম নিবে। হ্যাঁ, তো অন্তঃসত্ত্বা এই বলে দুটি প্রাণে খরচ বাড়বে। তো বড় নাতনি, আবার ওই যে বড় ছেলে যে ছিল, তো ওই জয়রাম মোক্তারের বড় নাতনি, হ্যাঁ 12 বছর বয়স। তো তখন 12 বছর মানে মেয়েদের বিবাহযোগ্য বয়স। তো ওর বাবা তো কিছু করে না, ওর বড় ছেলে। তো তার বিয়ে নিয়ে কোনো কি নেই, মাথা ব্যথা। হ্যাঁ, তো এবার জয়রাম মোক্তার দেখছে যে আমার নাতনি হলো, এর বিয়ের একটা কি আছে, ব্যাপার আছে, তো বিয়ে দিতে হবে। তো এইভাবে হ্যাঁ বিয়েতে মোট খরচ হবে 2500 টাকা। কত? হ্যাঁ, তো ছোট ছেলেটি পরীক্ষায় ফেল করেছে, চাকরি হবে না। নানান দুশ্চিন্তায় জয়রামের দেহ মন ভেঙে পড়ে। বন্ধুরা তখন ওকে অন্যভাবে একটু ছলনার সঙ্গে ওকে একটু বোঝায়। কাকে? জয়রামকে। আবার বন্ধুরা বলছে, জয়রামের বন্ধুরা, ওই যে সেই ডাক্তার আর কুঞ্জবিহারী, যে দেখো একটা বাবার যখন কন্যা থাকে, তো কন্যাকে তো সারা জীবন কি যায় না, বাবা রাখতে পারে না। তো তুমি এক কাজ করো, তোমার হাতিটাকে তো তুমি মেয়ে বলে ধরেছো, তাহলে মেয়েকে তো একটা সময় বিদায় দিতে হয়। তো তুমিও কি দিয়ে দাও, বিদায় দিয়ে দাও। তো অতক্ষণে দেখলো যে এবার বিয়ের ব্যাপার আছে। হ্যাঁ, আর কি নেই, উপায় নেই। তখন এই মোক্তার সাহেব, হ্যাঁ আদরিনী জয়রামের মেয়ের মতোই, তাই মেয়েকে চিরদিন ঘরে রাখা যায় না। বন্ধুরা ওকে বলছিল। নিজের পরিস্থিতির কথা ভেবে, বন্ধুদের কথা শুনে মোক্তার কন্যা সম আদরিনীকে বিক্রির সিদ্ধান্ত নিলে। চৈত্র সংক্রান্তিতে হওয়া বামুন হাটের মেলায় আদরিনীকে মানে আদরিনী বিক্রি হবে। তো বলেছে যে ভগ্ন কণ্ঠে মানে ভাঙা ভাঙা কণ্ঠে, মানে জয়রামের তো বিক্রি করার ইচ্ছে নেই। তো যখন ভগ্ন কণ্ঠে জয়রাম বলেন, আদর জামা বামুন হাটের মেলায় দেখে আয়, মানে দেখে আবার এসো। কাকে বলছে? হুম। তো ভগ্ন গলায়, মানে ও প্রচন্ড কি পেয়েছে, দুঃখ পেয়েছে। একেবারে বিদায় উচ্চারণ না করে, একেবারে বিদায় কি দিল না, উচ্চারণ। বলছে দেখে আই, তার মানে এতে বিদায় কি নেই, উচ্চারণ নেই। তো এই ছলনার কি নিয়েছিল, আশ্রয় নিয়েছিল। এবার এদিকে বিয়ের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এবার আদরিনীর টাকায় সোনা কেনা হবে। কিন্তু যে হাটে নিয়ে গেল, সেই হাটে সেদিন কোনো কি হয়নি, খদ্দের হয়নি। তো আদরিনী সন্ধ্যাবেলাকে কি নিয়ে এলো, ফিরে নিয়ে নিল। এবার বিয়ের তোড়জোড় সব। তখন কি করা যায়, তো আবার একটা হাট, রসুলগঞ্জের মেলা। কোন গঞ্জ? হ্যাঁ, তো ঠিক হলো ওকে রসুলগঞ্জের কি যাবে, মেলায় নিয়ে যাবে। কাকে? আদরিনীকে। তো যেতে যেতে সে অসুস্থ হয়ে যায়, আদরিনী। দিয়ে একটা লোক মুক্তারকে খবর দেয় যে আদরিনী যেতে যেতে কি হয়েছে, অসুস্থ। হ্যাঁ, তখন মুক্তার ঘোড়া নিয়ে ছোটে। তো যেতে যেতে দেখে যে আদরিনী কি গিয়েছে, মারা পৌঁছে। তো মুক্তার প্রচন্ড দুঃখ পায় এবং গিয়ে দেখেন আদরিনী আর নেই। তিনি ছুটে গিয়ে হস্তিনীর
হ্যাঁ, মুখের আগে মুখ নিয়ে বললেন, অভিমান করে চলে গেলি মা, তো তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তোর কি হয়েছে, অভিমান হয়েছে। এরপর জয়রাম বলেছে মুখোপাধ্যায় আর মাত্র 2টি মাস কি ছিলেন বেঁচে। তাই এই গল্পতে বলেছে যে আদরিণী গল্পটা হচ্ছে অশ্রু মানে ঝরা একটি কি গল্প। এখানেই আদরিণী কি হয়েছে, শেষ হয়েছে।